ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। স্বাধীনতার পর যে আওয়ামী লীগের হাতেই প্রথম রাজনৈতিক দল নিষিদ্ধ করার রাজনীতি শুরু হয়েছিল 54 বছর পর সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগে সেই আওয়ামী লীগই এবার নিষিদ্ধ হয়েছে। আজ সোমবার এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে পুরনো এই দল এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভিন দেশে দলটির পলাতক নেত্রীসহ অন্যান্য নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অপরাধমূলক বক্তব্য দেয়া, উস্কানিমূলক মিছিল আয়োজন এবং রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণ সহ নানা সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে দেশে ব্যক্তি ও প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতি সাধনের প্রচেষ্টা সহ সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি করার আশঙ্কায় এই উদ্যোগ নিয়েছে সরকার। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর আজ সন্ধ্যার পর দলটির নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। তবে এর আগে পাকিস্তান আমলে আওয়ামী লীগ দল হিসেবে 2 বার নিষিদ্ধ হলেও এবারই প্রথম দল নিষিদ্ধ না করেই তাদের কার্যক্রম আগে নিষিদ্ধ করা হয়েছে। পাকিস্তান আমলে যেখানে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করেও রাজনীতির মাঠ থেকে দূরে রাখা যায়নি, এবার সেখানে শুধু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে আদৌ কি তাদের রাজনৈতিক ও সন্ত্রাসী কার্যক্রম থেকে দূরে রাখা যাবে? এছাড়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে কি ফিরবে দেশের সুস্থ ধারার রাজনীতি, নাকি রাজনীতির মাঠ আরও অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা আছে? এছাড়া দলের কার্যক্রম নিষিদ্ধ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না অবনতি হবে? এই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি, আছেন 12 দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং আছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। রুহিন হোসেন প্রিন্স, ঠিক যেই কথাটি দিয়ে আমি শুরু করেছিলাম, স্বাধীনতার পর যে আওয়ামী লীগের হাতেই প্রথম রাজনৈতিক দল নিষিদ্ধ করার রাজনীতি শুরু হয়েছিল, ঠিক 54 বছর পর সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগে আমরা দেখলাম সেই আওয়ামী লীগই এখন নিষিদ্ধ হবার পথে। আওয়ামী লীগের নিবন্ধন ইতিমধ্যে স্থগিত করেছে ইলেকশন কমিশন। তার মানে আসলে আমরা কি দেখতে যাচ্ছি বা কি বুঝতে পারলাম এই রাজনীতি থেকে, যে জনগণের পালস কিংবা আসলে রাষ্ট্র কি চাইছে সেটি বুঝতে না পারলে আপনি নিজে আসলে যা করবেন ঠিক একইভাবে সেটি বুমেরাং হতে পারে আপনার কাঁধেও। ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আপনার ভূমিকার শুরুতে যে কথাগুলো বলছিলেন, আমি বরঞ্চ সেই দিকটাকেই নজর দেওয়ার পক্ষে। আমি একটু পরে আসি, আপনার এই কথার সরাসরি একটু কথা মানে আমার উত্তরটা দিয়েই আমি বলে যাই। এটা একটা সাধারণ কথা। আপনি যদি এই ঘটনাকেও বাদ দেন তাহলে সেটাকে আমরা ধরি, ইতিহাসের নানা ধরনের শিক্ষা আছে। তা সেই শিক্ষায় অনেক সময় নিজের ফাঁদে নিজেও পড়তে হতে পারে। কিন্তু আমাদের মূল আলোচ্য বিষয় কোনটা হওয়া উচিত, যেটা আপনি আপনার আলোচনা বলছেন, যে একটা ঘটনা যে আমরা ঘটাবো বা ঘটালাম বা ঘটাতে চাই, তার মধ্যে দিয়ে আমি অ্যাচিভ করতে চাইটা কি। আপনি আপনার আলোচনা বলেছেন যে কি সুষ্ঠু রাজনীতির ধারা ফিরবে কি। আমি অনেকগুলো কথার মধ্যে যদি এইটা নিই, তা আমি এইটার সাথে একটু যুক্ত করি। আমরা এইবারের যে প্রেক্ষাপট, তার একটা বড় প্রেক্ষাপটটা কি, একটা গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশে আছি। এর আগে অনেক ঘটনা ঘটেছে, এবারে আর একটা নতুন ধরনের গণ অভ্যুত্থান আমরা সংগঠিত করলাম। সেই গণ অভ্যুত্থান সংগঠিত করার পর আমি গত বছর 5ই অগস্টের পরে ওই সময় থেকে কথা বলছি, আমরা কিন্তু পরিষ্কার বলেছিলাম যে সুষ্ঠু গণতান্ত্রিক অধিকার অর্জন না করা পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত রাখতে হবে। তাহলে আমাদের প্রতিটি পদক্ষেপ এই সুষ্ঠু গণতান্ত্রিক ধারা অর্জনে কি ভূমিকা রাখছে, এটা দেখার বড় ব্যাপার হচ্ছে আমাদের কাছে। এইবার আসি যে আমি বেশি পুরনো যাওয়ার দরকার নেই। এর আগে যে হত্যাযজ্ঞটা ঘটল, তা নিশ্চয়ই যারা এই হত্যাযজ্ঞ করেছে তার পেছনে যারা নেপথ্যের নায়ক, তাদের তো আমরা বিশেষ ট্রাইব্যুনালে বিচার দাবি করেছি এবং আমরা মনে করি এই কাজ মোটেই দীর্ঘায়িত করা উচিত না এবং জনগণের সামনে দৃশ্যমান করা উচিত। এটি একটি কাজ। আরেকটা কাজ কি, আমরা যে স্বৈরতন্ত্র ফ্যাসিবাদকে হটালাম, তারা যে কাজগুলো করেছিল আর কেউ যাতে এই কাজগুলো না করতে পারে, তার জন্য যা যা করার করতে হবে এবং গণতন্ত্রের যাত্রার জন্য একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, যা অনেক দিন হয়নি, সেই ধারায় যেতে হবে। তাহলে সেই কাজটা করতে গেলে আপনি তো আসলে একটা রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। আমরা পরিষ্কার করে বলি যে এই যে বিগত দিনের যে দলটির নাম বারবার উচ্চারণিত হচ্ছে,
তারা যে কাজটা করেছে এবং পরবর্তীতে আজ পর্যন্ত যে ভূমিকা দেখছি, তারা তো এখনো পর্যন্ত, আমি তো পরিষ্কার ভাষায় দেখি যে তো রাজনীতি করার তো নিজের কোনো নৈতিক অধিকার নেই, সেটা হারিয়ে ফেলেছে। তবে এইটাকে সব কিছুর শেষে এই ব্যাপারে জাজ করার অধিকার কাকে দিতে হবে? জনগণকে দিতে হবে। তা সেইটা না করে আপনি যদি অন্য কাজ করেন তাহলে কিন্তু আপনি ওই আগে জনগণের কথা আপনি বলছেন, প্রেস সচিব কিন্তু এটিও বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে মানুষ উনি কি বললেন সেটা আমার ঠিক এই মুহূর্তে ধর্তব্য না, যদি শুনতে চান আমি পরে বলি। আসলে টোটালিতে বলিনি, উনি একজন বললেই সেটা সব হয়ে যায় তা না। আমি আজকেই ওই যে সেলিম ভাইয়ের সাথে গল্প করছিলাম, আসার সময় রাস্তার জনগণ আমাকে কি বলছে, তা আমি কার কথা দেবো? আমি জনগণের কথাকেই প্রধান গুরুত্ব দেবো, কারণ উনি অনেক সময় অনেক রকম কথা বলেন, ওইটা আমার কাছে প্রধান বিষয় না। এটা ওনার কথা, মেবি একটা গোষ্ঠীর কথা, ওটা নিয়ে আমি তর্কে যাব না, কিন্তু আমি বলি জনগণ যেটা বলছিলাম। তাহলে আপনি যেটা করতে হবে, আমরা অতীত দিনে দেখেছি যে ধরনের কাজ আমরা অবশ্যই তার কি বলবো, যে গণ অভ্যুত্থানের আগে যে হত্যাযজ্ঞ করেছে তার বিচার, আইনি প্রক্রিয়া চলবে, বিচারিক প্রক্রিয়ায় এই বিষয়গুলোকে অগ্রসর করাটাই প্রধান কাজ। তার বাইরে আপনি নির্বাহী আদেশে যদি এই ধরনের কোনো কাজ করেন, আমাদের বিবেচনায়, গতকাল আমরা বাম গণতান্ত্রিক জোট বসেছিলাম, আমাদের পরিষ্কার বক্তব্য, এটা আমরা পত্রিকায় পাঠিয়েছি, অনেক পত্রিকাও এটা ছাপে নাই। কেন ছাপে নাই আমি জানি না, তারা ভয় পায় না, সাহস পায় না, আমাদের কথা ছাপতে চায় না জানি না। আমরা কিন্তু পরিষ্কার বলেছি যে বিশেষ ট্রাইব্যুনালে তাদের বিচার চাই যারা হত্যাযজ্ঞের সাথে জড়িত, এবং আমরা চাই জনগণকেই রাজনৈতিকভাবে তাকে মোকাবেলা করবে, জনগণই সিদ্ধান্ত নেবে। কিন্তু মূল কাজ যেটা হবে, আপনি এই ধরনের কোনো নির্বাহী আদেশের মধ্যে এই ধরনের নিষিদ্ধকরণ করার প্রক্রিয়া, আমরা সাধারণভাবে বলছি, এটা গণতন্ত্রের জন্য কোনো ভালো খবর না। যেটা আপনারা খেয়াল করবেন, আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় শেষ দিকে এসে এই কাজগুলো করতে চেয়েছিল, তাতে করে কিন্তু কোনো গণতন্ত্র লাভ হয় না। সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফিরে আসার ক্ষেত্রেও এটা খুব উল্লেখযোগ্য ভূমিকা রাখে বলে আমরা মনে করি। সাদাত হোসেন সেলিম, এই যে আমরা কার্যক্রম নিষিদ্ধ করতে দেখলাম, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে, এবং যেটি খুব স্বাভাবিকভাবে আজকে আসলে আমরা সারাদিন ধরে যেটি দেখছি যে জানানো হয়েছে যে তারা আসলে যে ধরনের রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণ করছিল কিংবা উস্কানিমূলক যে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো করছিল, সেখানে দেশের সার্বিক আইন শৃঙ্খলা এক ধরনের মারাত্মক অবনতি হওয়ার শঙ্কা ছিল। কি মনে করছেন এর মধ্য দিয়ে আসলে এই নিষিদ্ধ করবার মধ্য দিয়ে বা স্থগিত করবার মধ্য দিয়ে রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা কিংবা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা সম্ভব হবে কি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক সহ দর্শকবৃন্দকে ধন্যবাদ। না, এটা তো তারা নতুন কোনো কিছু করেনি, এটা তো দলটাকে নিষিদ্ধ ঘোষণা করেনি। আপনার যেটা কার্যক্রম স্থগিত করেছে সেটা তো আপনার সেপ্টেম্বরের 5 তারিখও আমরা একবার দেখলাম যে আপনার তাদের ক্যাবিনেট মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছে যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ। অ্যাকচুয়ালি তো বাংলাদেশে, সারা বাংলাদেশেই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড একেবারেই বন্ধ। বাংলাদেশের সেই একটা ইউনিয়ন থেকে আরম্ভ করে কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের কোনো অফিস খোলাও নেই, আওয়ামী লীগের মানে প্রকাশ্য কোনো তৎপরতা নেই। মাঝে মাঝে দুই একটা ঝটিকা মিছিল অতি আবেগে করেছে, এটা খুব রাজনীতিতে ধর্তব্য কোনো বিষয় ছিল না। আমরা যেটা সবসময় বলেছি যে এটা আপনার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, অথবা আপনার দেশে আপনার জনগণের যেই আপনার অধিকার, যে অধিকারের কারণে জনগণকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়ার প্রেক্ষিতে এই জিনিসটা, যারা এই সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা অপরাধের সাথে জড়িত, গণহত্যার সাথে জড়িত, লুণ্ঠনের সাথে জড়িত, অর্থ পাচারের সাথে জড়িত, দেশের রাজনৈতিক ভারসাম্য নষ্ট করার পিছনে জড়িত, নির্বাচনকে কলুষিত এবং কলঙ্কিত করা জড়িত, তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। আর একটা রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কি হবে না সেটার ভার জনগণের উপর ছেড়ে দেওয়ার জন্য। একসময় কৃষক শ্রমিক প্রজা পার্টি নামে একটা পার্টি ছিল এবং সেই দলের মুখ্যমন্ত্রী ছিলেন অবিভক্ত বাংলার শের বাংলা একে ফজলুল হক। আজকে সেই রাজনৈতিক দলটি বাংলাদেশে একেবারে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এরকম বহু দল একটা সময় বিবর্তনে অপ্রাসঙ্গিক হয়ে যায়, এবং আপনার গণ অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত কোনো রাজনৈতিক দল পুনরায় আবার ফিরে আসে রাজনীতি অথবা রাষ্ট্রীয় ক্ষমতায়, এই ইতিহাসও পৃথিবীতে বিরল। সর্বোপরি সব কিছু মিলে আমার কাছে এক ধরনের নাটক মনে হয়েছে। এই নাটকটা আসলে মঞ্চস্থ কেন করেছে এটা হয়তো 2-1 দিন পরে আমরা আরও স্পষ্ট হতে পারবো। এখানে সরকার চালাচ্ছে এনসিপির সরকার, এনসিপির নেতারা রাতে 10টা বাজে যমুনার মতো স্পর্শকাতর জায়গায় বসে গেছে। এই কাজটা যদি বাংলাদেশের অন্য কোনো গোষ্ঠী, অন্য কোনো দল, অন্য কোনো সংগঠন করতো, তাহলে তাদেরকে কি রাত 10টা বাজে এরকম স্পর্শকাতর জায়গায় বসতে দিত না, কোনো অবস্থায় দিত না। তারা সেখানে বসছে, পরবর্তীকালে নতুন বন্দোবস্তের কথা বলে আবার সেই পুরনো বন্দোবস্ত শাহবাগে গিয়ে জনগণের কষ্ট দিয়েছে এবং একটা সিদ্ধান্ত সরকার থেকে এসছে। এখানে এইসব সিদ্ধান্তগুলো আসার পিছনে নির্বাচনকে আপনার প্রলম্বিত করা, নির্বাচনকে দীর্ঘায়িত করা, বাংলাদেশের জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে নেওয়া ইত্যাদি ব্যাপারগুলো আছে।
আমরা যেদিন আপনার এই যে আসলে দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে নেওয়ার কথা আপনি বলছেন, সেই সুযোগটিও আসলে আওয়ামী লীগের পলাতক রাজনীতিবিদরা নিতে পারেন বলে মনে করেন কি? না দেখেন, এখানে বিচার আপনার রাষ্ট্রপতি আব্দুল হামিদ আপনার সবার নাকের ডগার উপর দিয়ে এবং সকল প্রক্রিয়া সম্পন্ন করে যখন চলে গেছে, সরকার যখন এখন একটা চাপের মুখে পড়েছে, এই চাপ থেকে এটা দৃষ্টি সরানোর একটা ব্যাপার আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর তাৎক্ষণিকভাবে এটার থেকে পদত্যাগ করা দরকার ছিল, সেটাও তিনি করেন নাই। খুনের মামলার আসামি আইবি রহমানকে গ্রেপ্তার করতে গিয়ে সাংবাদিক সম্মেলন করার সুযোগ দিয়েছে। এই যে এই ব্যাপারগুলোতে জনরোষ ফুটে উঠছে বর্তমান সরকারের বিরুদ্ধে, এটার থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার ব্যাপারটাই কিন্তু মূল। এখানে এনসিপি যখন রাত্রে ধর্ণা দিচ্ছিল যমুনার সামনে, এমনি আউট অফ কিউরিওসিটি থেকে সেখানে দেখলাম যে আপনার 300 লোকের বেশি হয়নি। পরবর্তীকালে ছাত্র শিবির সহ অন্যরা গেছে, যাওয়ার পরে সেখানে যে উস্কানিমূলক স্লোগানগুলো দেওয়া হচ্ছে বাংলাদেশের সম্পূর্ণ স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনার হুমকির সম্মুখীন ফেলে দিচ্ছে। এখন এই সরকারের উচিত হবে যত দ্রুত সম্ভব এই আপনার যে উপদেষ্টা মণ্ডলী পরিবর্তনটা এনে দ্রুত নির্বাচনের দিকে চলে যাওয়া। কারণ নির্বাচনটাকে প্রলম্বিত করার নানা রকম ষড়যন্ত্র আমরা টের পাচ্ছি। অনেকের মধ্যেই আপনার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন রকমের চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যে পা দিচ্ছে। আওয়ামী লীগের কার্যক্রমে এই মুহূর্তে আসলে নিষিদ্ধ করার যে কারণে আসলে তারা নিষিদ্ধ করেছে এই সরকার, সেটিকে নিঃসন্দেহে আমরা আসলে প্রশংসা করতেই পারি, যাতে করে কোনো ধরনের রাজনৈতিক বা সন্ত্রাসী কর্মকাণ্ড তারা না করতে পারে। সেটি তো নিশ্চয়ই সব রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে চাইছে। কিন্তু নীলুফার চৌধুরী মনি, বারবার আমরা দেখেছি আওয়ামী লীগের আগেও 2বার নিষিদ্ধ করা হয়েছে এবং তারপরেও কিন্তু তারা ফিরে এসছে। এবং বাংলাদেশের অতীত ইতিহাসের দিকেও যদি আমরা তাকাই, যে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছে, তারা কোনো না কোনোভাবে তাদের শক্তি টিকিয়ে থেকে আসলে সেই শক্তি আবারও দেখিয়েছে। কি মনে করছেন, আওয়ামী লীগও আসলে আবারও সেই শক্তি দেখাতে কোনো ধরনের ঝটিকা মিছিল কিংবা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সম্ভাবনার কথা আমরা বলছি বা যে সংখ্যাগুলোর কথা আমরা ভাবছি, সেরকম আরো বড় আকারে ঘটতে যাবে কি? আপনাকে ধন্যবাদ, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। এক কথায় যদি বলি, আমি এই মুহূর্তে বাংলাদেশ চলিতেছে সার্কাসের বাইরে আমি কিছুই দেখছি না। আওয়ামী লীগ এর আগে 2বার নিষিদ্ধ হয়েছে। আওয়ামী লীগ যাওয়ার আগে, আওয়ামী লীগ এই পতনের আগের দিন পর্যন্ত জামাতকে নিষিদ্ধ করেছে। তো জামাতের কি ডাবল প্রমোশন হয় নাই? তাতে আমরা এখন যা দেখছি, জামাত সব জায়গায় লোক নিয়োগ করছে, জামাত যা বলছে ওটাই হচ্ছে, তো এতে ডাবল প্রমোশন হয়েছে। আওয়ামী লীগ আগে 2বার নিষিদ্ধ হয়েছে, সেটার প্রতিফলন তারা পায় নাই, সিম্পেথি পায় নাই। আমি তো মনে করি যারা এটা করলো তারা আওয়ামী লীগকে একরকমভাবে পুনর্বাসন করার জন্যই করলো। তারা তো আওয়ামী লীগকে বিতাড়িত করে নাই। যে আওয়ামী লীগ বাইরে যেতে চায় তাকে যাওয়ার সুবিধা করে দিয়েছে, একের পর এক প্রায় 600, 700, 800 এরকম যে কোথাও ছিল তারা, সেইখান থেকে আস্তে আস্তে তাদেরকে আস্তে সুবিধা করে দিয়েছে বাইরে চলে যাওয়ার জন্য। এমনও আছে, আপনাদের টেলিভিশনের মাধ্যমে দেখেছি যে অ্যারেস্ট হয়েছে বিমানবন্দরে, পরের 1 দিন পরেই দেখি যে বিদেশে সে হয় কোনো শপিং সেন্টারে আছে, না হয় কোথাও মিটিং করছে, না হয় ইফতার পার্টি করছে, এইসব আমরা দেখেছি। এটা নতুন কিছু না। এবং আওয়ামী লীগের কোনো বিচার হয়েছে? ডেভিড হার্ট বলে যেটা করেছে, সেইখানে কয়টা বড় আওয়ামী লীগ অ্যারেস্ট হয়েছে? সবটা নাতিপুতি আওয়ামী লীগ অ্যারেস্ট হয়েছে। এখন যেটা করলো, এইটা আমার তো মনে হয় যে ওখানে ধোঁয়া সুতরাং ওখানে আগুন। এই ঘটনাটা যা ছিল তাই আছে। আওয়ামী লীগ নিজেই তো অবাঞ্ছিত ঘোষণা করেছে এই সরকারকে বা এই দেশকে, তারাই তো আসে না। আপনি তাদেরকে কি তাদের অবাঞ্ছিত করবেন, তাদের নিষিদ্ধ করবেন? আপনি কোথায় নিষিদ্ধ করলেন? ওইখানে বলা আছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো। আওয়ামী লীগ তো নিজেই আসে না। আপনি দেখেন এখন নমিনেশন দেন, আওয়ামী লীগের ডাকেন, আওয়ামী লীগের পাবেন, প্রথম কাতারে আওয়ামী লীগ, দ্বিতীয় কাতারে আওয়ামী লীগ তৈরি করার চেষ্টা করছেন, না জনমনে আতঙ্ক সৃষ্টি করেছেন, নানান ভাবে আসলে তারা রাজনৈতিক কার্যক্রম করবার চেষ্টা করছেন। আওয়ামী লীগ, জি, আওয়ামী লীগ একটা হরতাল ডেকেছে 1-2 দিন। হরতাল ডেকে তারা কি নেমেছিল? হঠাৎ একটা মিছিলের মতো করেছে, জঙ্গি মিছিলের মতো, বা ওই যে কি বলে হঠাৎ মিছিল কোন জায়গায়। এর আগে কি এটা হয় নাই? জামাত করে নাই, বিএনপি করে নাই, লেখা আছে কি প্রজ্ঞাপনে লেখা আছে, যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে তাদের এখন করতে পারবে না, এখন করতে পারবে না, আটকাতে পারবে। অন্য কোনো ব্যানারে যদি করে আপনি কি করবেন? ধরেন ওর ব্যানারের মধ্যে আওয়ামী লীগ লেখা থাকলো না, ওই মানুষগুলোই থাকলো, আপনি কি করবেন? জনগণের কি এটার উপর নিষেধাজ্ঞা আছে? এইখানে আমার মনে হয় যে এইখানে একটা বিরাট বড় শুভঙ্করের ফাঁকি আছে। অন্য কোনোভাবে রাষ্ট্রীয় তরফ থেকে জনগণের দৃষ্টি অন্য দিকে প্রবাহিত করার জন্য এই ঘটনাগুলো ঘটছে। আপনি দেখেন কি হলো,
চট্টগ্রামের মানবিক করিডোরের জন্য আপনার কে বলল, যিনি কূটনৈতিক, যিনি হইল পররাষ্ট্র উপদেষ্টা, উনি বললেন যে দিয়ে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তার চেয়ে নিশ্চয়ই বড় না, সংশ্লিষ্টও না, সে বললেন দেওয়া হয় নাই। তারপরে প্রতিরক্ষা আপনার উপদেষ্টা, উনি দুইটার মাঝখানে থাকলেন, হ্যাঁ না এর মধ্যে। তো এরপরে কি হলো, আমরা শুনি যে বন্দর নাই, আমরা শুনি যে আপনার কোথায় রোহিঙ্গা যাবে তা না, আরও উল্টা আসতেছে। আমরা সেন্ট মার্টিন দেখি আমাদের বন্ধ, আমাদের জন্য যাতায়াত ব্যবস্থা নাই। এই সব, এটা কোনো আপনার ইলেকটেড সরকারও পারে না। তাদেরকেও সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে বসে করতে হয়। আপনি দেখেন শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন, তখন ভারত কি করেছে, তড়িঘড়ি করে কিন্তু সংসদে সব দলকে ডেকেছে, সব দলে ডেকে কিন্তু ম্যান্ডেট নিয়ে শেখ হাসিনাকে রেখেছে। অথচ এই পাশের দেশ এবং শেখ হাসিনাকে চিনে না ওই দেশে, তাদের মনে করে না খুব কম লোক আছে। তারপরেও কিন্তু একটা আইন এটাকে বলে, সিস্টেম এটাকে বলে। তো তারা কিন্তু গণতান্ত্রিক, তারা কিন্তু ভোটের সরকার, তারপরেও করেছে। আপনার এই সরকার কি করেছে, এত বড় ট্রানজিট, অত বড় করিডোর কেন যাবে? করিডোর পৃথিবীতে যে দেশগুলোতে করিডোর মানবিকভাবে দেওয়া হয়েছে, তাদের কি সমস্যা কারো চেয়ে কম হয়েছে না বেশি হয়েছে? নানান কিছুর আশঙ্কা আছে। এই আশঙ্কা, এটাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য আমরা রাষ্ট্রপতির নাটক দেখলাম। রাষ্ট্রপতির নাটক দেখার পরে আমরা হঠাৎ করে দেখলাম যে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ কিসের করতে হবে? আপনার রোড টু কি, যমুনা টু শাহবাগ, শাহবাগ টু যমুনা, এবং কি ঠান্ডা পানি, বিস্কিট, চা বিভিন্নভাবে আপ্যায়িত করা হলো। তার মানে কি সরকারের ইচ্ছায় কি এটা হলো না, নাকি ছাত্রদের ইচ্ছায় সরকার করলো? যেই পরিস্থিতির কথা আসলে আমরা বলছি, কিংবা সরকার আসলে যে প্রত্যাশা করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা উন্নতি করতে চান এই নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে, সেখানে বিশেষজ্ঞ যারা আছেন তারা অনেকে আবার এই শঙ্কাও করছেন যে আওয়ামী লীগের একটি অবস্থান এখনো বাংলাদেশে আছে এবং দলটি একটা না একটা সময় আসলে ফেরত আসার চেষ্টা করবে, সেটি সেক্ষেত্রে আসলে আমাদের রাজনীতি আরো বেশি সংঘাত সহিংসতাময় হয়ে উঠবে কি রায়? প্রশ্ন উত্তর আমি নিব, একটি বিরতি নিয়ে ফিরতে চাই। জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। রিনোসেন প্রিন্স, আওয়ামী লীগের যে অবস্থানের কথা আমরা বলছিলাম, তারা কোনো না কোনোভাবে একসময় হয়তো আবারও ফিরে আসার চেষ্টা করবে, এবং এই যে আজকে আমরা দেখেছি তাদের নিবন্ধন স্থগিত করা হয়েছে, এই ধরনের সিদ্ধান্তের মধ্য দিয়ে সামনের নির্বাচন কেন্দ্রিক যে রাজনীতি, সেখানে সংঘাত সহিংসতা আরও বাড়তে পারে বলে মনে করেন কি? আওয়ামী লীগ চোরাগুপ্তা নানান রকমের হামলা কিংবা এই ধরনের কোনো রাজনৈতিক সহিংসতা আরও বাড়াবে বলে মনে করছেন কিনা? আপনি যে দলটি নিয়ে বলছেন তাদের সহিংসতার আমি এখন কোনো আলামত দেখি নাই, কারণ এই দুইজন বক্তা খুবই কারেক্টলি বলেছে, তারা তো অটো 5ই আগস্টের পরে নিজেরাই নাই, আমরা তো কোনোটা দেখছি না। বরঞ্চ আপনি যেটা বলছেন যে যদি আমাদের সরকার এখনো যথাযথ আচরণ না করে নির্বাচন নিয়ে, এবং নির্বাচনের জন্য যা যা ভালো করে সংস্কার এটা করে যদি না কিছু করে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সে এখনো পর্যন্ত কন্ট্রোলে না আনতে পারে, তাহলে সহিংসতা অন্যকেও উস্কে দিয়ে করার কাজটা হবে, ভালো নির্বাচন ব্যাহত করবে অন্য কারণে, পুরো দেশটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য, বিরাজনীতিকরণের ধারাকে প্রতিষ্ঠা করার জন্য। সেটা মনে রাখতে হবে। এটা হচ্ছে বিরাজনীতিকরণের সংখ্যাও কিন্তু অনেকে করছেন যে একই মাধ্যমে হয়তো অন্যান্য কোনো বড় রাজনৈতিক দলকেও আসলে নিষিদ্ধ করার, সেটা বলি ওই আমি এবার আসছি, সেই সংখ্যা কি সেটা কেউ চেষ্টা করতে পারে, কিন্তু ওইটাকে আমি আমলে নিতে চাই না। কেন কি জানেন, আপনি এই ধরনের নিষিদ্ধ করে আসলে অন্য কোনো কিছু করতে পারবেন না, কারণ আপনার কিন্তু আবার কি করবেন? আমি তাহলে কি প্রশ্ন, আমরা কি কিছু করব না? অবশ্যই করব। কোনটা করব? আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব, কারণ আপনি তার যে অপরাধগুলো, এই অপরাধগুলো যারা সংগঠিত করেছে তাদেরকে যদি বিচার করতে পারি, এবং রাজনীতির যদি আমরা একটা সুষ্ঠু ধারা ফিরিয়ে আনতে পারি তার বিকল্প জায়গাতে, তাহলে আপনি কিন্তু এই যে তাদের বিরুদ্ধে মূল ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। যার জন্য এই যে জনগণের কথা কেন আমরা বলি, জনগণ সিদ্ধান্ত নেবে ওই কারণে। না হলে আপনি যদি নিজেই, মানে যারা এই এখনো ক্ষমতায় আছে বা যারা এই ভূমিকাগুলো পালন করছে, তারাই যদি নিজেরা প্রশ্নবিদ্ধ হয়, তাহলে বরঞ্চ কী হবে জানেন, ওই যে যাদেরকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে, যাদেরকে আমরা বলেছি যে হত্যার দায়ে তাদেরকে বিচার করতে হবে, তাদের প্রতি জনগণের সহানুভূতি আপনি বাড়িয়ে দেবেন। তাহলে এইগুলো যদি করতে চান, কারণ বাঙালি, আমাদের দেশের বাস্তবতা আমরা বুঝি, মানুষ বলবে যে এরা কি শুরু করছে দেখি, আগে এর থেকে তো আগে এরকম তো দেখি নাই, এটা কারণ বললে তো আপনি কেউ বন্ধ করতে পারবেন না। তাহলে আপনাকে মূল যে কাজটা করতে হবে, যে এইখানে যে আন্দোলনকারী গণতান্ত্রিক শক্তিসমূহ, তাদেরকে ঐক্য গড়ে তুলেই যথাযথ নির্বাচনের কাজটা করতে হবে। আমি এখানে খালি ছোট দুইটা কথা একটু বলে নিই আপনাকে। দেখেন,
ইতিমধ্যেই আপনি অন্য তো প্রশ্নবিদ্ধ জায়গায় চলে আসছে, এটা ওনারা আলোচনা করছেন, রিপিট করছি। এইভাবে যেভাবে এইবার করা হলো, যেটা একজন নাটক বলছেন, সার্কাস বলছেন, আমি ওই শব্দ না বলেই বলছি যে দেখেন এটা কে না বুঝছে যে এই ঘটনাটা সরকারের ইচ্ছায়, কিন্তু সরকার তো 5ই সেপ্টেম্বরই তো করে ফেললে তখন অন্য রকমের হইতো, তা সেটা করলো না, এই জায়গায় করলো। আপনি ওইখানে এটা কি আপনি কল্পনা করতে পারেন যে স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত কোনো আলোচনা তো করেও নাই, সুতরাং ওই আলোচনা না খবর। আপনি যেহেতু আপনি অস্থিতিশীলতার কথা বলছেন, আমরা তো অস্থিতিশীলতার অন্যটা দেখছি, যেখানে যুদ্ধাপরাধীদের নামে স্লোগান ওঠে যে তাদের বাংলায় অমুক দলের ঠাঁই নাই, তার মানে আপনি কি, আপনি তো বিতর্ক শব্দ নিয়ে আসলেন। জাতীয় সঙ্গীত না, ইতিমধ্যে না, এটা কিন্তু ইতিমধ্যে বলেই শেষ করার কোনো কারণ নেই। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বাধাগ্রস্ত করা হচ্ছে। আপনি ওই যে নির্বাচনে যে আশঙ্কা সহিংসতার কথা বলছেন, আমি বরঞ্চ বলছি যে আপনি এই ধরনের যে অপশক্তিগুলো আছে, নিশ্চয়ই পতিত স্বৈরাচারের বিচার যেমন করতে হবে, কোনোভাবেই তাদেরকে আসতে দেওয়া যাবে না, রুখে দাঁড়াতে হবে। একই সাথে আপনি যদি এই ধরনের অপশক্তিকে রুখে দাঁড়ানোর দিকে না যান, তাহলে দেখবেন আরো ভয়াবহ অবস্থায় আমাদের গণতন্ত্রের সেই যাত্রা তারা সুষ্ঠুভাবে করতে দেবে না। সেটা কিন্তু গণ অভ্যুত্থানের চেতনায় ভুলণ্ঠিত হবে। যে আওয়ামী লীগকে নিয়ে আসলে এত শঙ্কা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে শঙ্কা, তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে বিবৃতি দিয়ে বলেছে সরকার সিদ্ধান্ত অগ্রাহ্য করে আওয়ামী লীগ যথাযথভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে যাবে। একই সাথে সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণ দাঁত ভাঙা জবাব দেবে। এর মধ্য দিয়ে তাদের এই ফেসবুকের বিবৃতি দিয়ে আসলে আমরা কি বার্তা পেলাম? দেখেন, এটা আওয়ামী লীগ একটা পুরানো দল, অস্বীকার করার কিছু নাই। যদিও ফ্যাসিস্ট ছিল, চরমভাবে সন্ত্রাসী ছিল, আজকে যা কিছু ঘটছে এই ঘটনাগুলোর পেছনে সম্পূর্ণরূপে আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগের সভানেত্রী থেকে আওয়ামী লীগ সম্পূর্ণরূপে আওয়ামী লীগ যদি এত অত্যাচার, এত অন্যায়, এত অবিচার না করতো, আজকে অবিচারের উপর অবিচার আসতো না। আজকে এমন একটা অবস্থা করেছে, তারা হয়তো লিখেছে, এটা তারা লিখতেই পারে, তাদের জায়গায় যে কেউ হলে এই কথাই হয়তো লিখতো, কিন্তু তারা কতটুকু কি করবে আমি মনে করি যে তারা তাদের ব্যানারে করতে না পারলে তারা সহিংস ঘটনা ঘটাইতে কতক্ষণ, কারণ তারা তো বাংলাদেশেই আছে। কয়টা আওয়ামী লীগ পালানোর সুযোগ পেয়েছে, কয়টা আওয়ামী লীগ পালিয়ে গেছে। এই আওয়ামী লীগগুলোকে যদি অ্যারেস্ট করতো, বিচারের আওতায় আনতো, শাস্তি দিত, তাহলে কিন্তু আজকে এইসব বলতেও হতো না, অটোই অনেক কিছু হয়ে যেত। তা সরকার এটা বলা মানে কি, আমি বলি যে সরকার আওয়ামী লীগকে সিম্প্যাথির জায়গাটা খুলে দিল, 32 নম্বর ভেঙে গুড়িয়ে দিয়ে যেমন সমস্ত বাংলাদেশ ও বিশ্বের অনেক জায়গায় সিম্প্যাথিটাকে দ্বিগুণ, চতুর্গুণ, 100 গুণ বাড়ায় দিয়েছে, ঠিক একই অবস্থা আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধের নামে, নিষিদ্ধ তো করতে পারে নাই, এটাকে নিষিদ্ধ বলে না, এটা যা ছিল তাই আছে। মাঝখান থেকে 2 দিনের আন্দোলন দেখেছি, সরকার বলানোর চেষ্টা করিয়েছে এটা সরকারের ইন্টারেস্টে এই ঘটনাগুলো ঘটেছে, সরকারের ইন্টারেস্ট ছাড়া এটা ঘটে। সরকারের এখানে কি ইন্টারেস্ট? সরকারের কিংস পার্টি দিয়ে সরকার প্রথমে করেছে, কিংস পার্টির লোকজন যখন হয় নাই, 2 দিনও 500 জন লোক হয় না, তখন ইসলামিক যারা তাদেরকে নামিয়েছে এইভাবে। তো ইসলামিস্টরা বলছে সব দলকে ডাকা দরকার ছিল, কিন্তু বলতে বলতে নেমে গেছে, তারা নিজেরাই নেমে গেছে। এখন তারা নেমে যে তাদের প্রত্যেকেই তার নিজ নিজ কাজগুলো হাসিল করে, তারা তাদের কাজটা কি হাসিল করছে, 71-এ তাদের অবদান কি, সেই অবদানের জন্য তারা সরি না বলে, দেশবাসীর কাছে দুঃখিত না বলে, এত বছর পরেও দুঃখিত না বলে তারা রাজনীতি করতে শুধু আসছেই না, এখন বলছে যে গোলাম আজমের বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নাই। আওয়ামী লীগের ঠাঁই আছে কিনা সেটা বড় কথা না, কিন্তু বাংলাদেশটা আমাদের, বাংলাদেশটা কোনো যুদ্ধাপরাধীর হতে পারে না। এই যে আপনি অনুশোচনার কথা বলছিলেন শাহাদাত হোসেন সেলিম, সেই অনুশোচনা এখনো পর্যন্ত আমরা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর মধ্যে দেখিনি, উল্টো আমরা আসলে তাদেরকে এই যে দাঁত ভাঙা জবাব কিংবা এই ধরনের বক্তব্য দিতেই দেখেছি। সহিংসতা আসলে রাজনীতির ভাষা হয়ে উঠতে পারে কিনা যদি এভাবে আসলে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার এক ধরনের ট্রেন্ড চালু হয়। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এর আগে আওয়ামী লীগ যে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার চেষ্টা করেছে 5 আগস্টের পরবর্তী সময়, সেই রাজনৈতিক দলগুলোকে আমরা অনেক বেশি সোচ্চার হতে দেখেছি। না, ধন্যবাদ। আমি আপনার এদের এই টকশো অনুষ্ঠানে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় বহুবার বলেছি যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলের সংখ্যার মধ্যে পড়ে না, এটা একটা ফ্যাসিস্ট অগণতান্ত্রিক একটা দল। এই দল গণতন্ত্রে বিশ্বাস করেন, এই দল যখনই ক্ষমতায় আসে তখনই গণতন্ত্রকে হত্যা করে। এখন আওয়ামী লীগ যে মাঠে দাঁড়াবে তার তো নৈতিক কোনো শক্তি নেই, নৈতিকতা হারিয়ে ফেলেছে। বরঞ্চ আওয়ামী লীগকে এখন কার্যক্রম করতে না দেওয়ার প্রেক্ষিতে আওয়ামী লীগের নেতাদের মুখ রক্ষা হয়েছে, আওয়ামী লীগকে একটা সুবিধা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ বলতে পারবো যে আমরা তো এখন
আপনার মাঠে নামতে, যে কর্মীদের যদি কোনো চাপও থেকে থাকে, নেতারা এখন একটা সুযোগ সুবিধা কিন্তু পেয়ে আওয়ামী গেছে। লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার হতে হবে, এটিও বলেছেন আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ। তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা এত কিছু বলার সাহস না, কি এখন আর যদি পাবেন? আওয়ামী লীগ যদি দলগতভাবে এই মুহূর্তে যদি কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তাহলে তো কোনো একটা কার্যক্রম চালাইলে যে সরকার তার আইনানুগ ব্যবস্থা নেবে। কিন্তু আমরা যেটা চেয়েছি যে হত্যা এবং লুণ্ঠন, তারপরে অর্থ প্রচার, আপনার রাষ্ট্রের বিভিন্ন সম্পত্তি বিনষ্ট করা এবং ধ্বংস করা ইত্যাদি প্রেক্ষিতে তাদেরকে একটা আইনের সম্মুখীন করা। কিন্তু সরকার খুব দেরি করছে, সরকার এই জিনিসটা দেরি করছে, এবং এই দেরি করার প্রেক্ষিতে একটা অংশ বলছে যে বিচার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা মুখ দিয়েও না আনে। আসলে সরকারের মূল টার্গেটটা এটা, এনসিপির সরকারের মূল টার্গেটটাই হলো যে এটা, যে নির্বাচনকে যত বেশি পারে প্রলম্বিত করে। এই 8 মাসে তো তারা আপনার একজন অপরাধীকেও শাস্তি দিতে পারে নাই, অথবা শাস্তি দেওয়ার প্রক্রিয়াও করতে পারে নাই, এবং এটা তারা প্রলম্বিত করতেছে। আপনার আসিফ নজরুল বলতেছে যে আপনার এই সংবিধান প্রণয়ন করতে 2-3 বছর লাগবে, কেউ বলতেছে যে 2-3 বছর আপনার এখানে ইয়ে করা যাবে না। আসলে মূল লক্ষ্যটা হলো যে সরকার পথ হারিয়ে ফেলেছে। আমরা ডক্টর ইউনূস সাহেবকে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি হিসেবে আমরা সম্মানের সাথে তাকে আমরা জায়গা দিয়েছি, আমরা সম্মানের সাথে তাকে আমরা সরকার প্রধান হিসেবে মেনে নিয়েছি। কিন্তু তিনি তার উপদেষ্টা মণ্ডলী গঠন করার ব্যাপারে জাতির প্রতি খুবই অবিচার করেছে, অযোগ্য, অদক্ষ, এবং আপনার এই অভ্যুত্থানের সাথে কোনোভাবে জড়িত না এই ধরনের উপদেষ্টাদেরকে এনে আপনার একটা স্থবির একটা দেশ চালাচ্ছে। এখন ডক্টর ইউনূস সাহেব তো তার নিজস্ব যে কাজগুলো করা দরকার, সেই কাজগুলো তো ডক্টর ইউনূস সাহেব করে ফেলেছেন। তিনি তার মামলাগুলোতে খালাস পেয়েছেন, তিনি তার আপনার ট্যাক্স যে মওকুফ করাটা সেটা থেকে রক্ষা পেয়েছেন। জানিয়েছেন ওনার রাজনীতিতে দীর্ঘদিন থাকবার কোনো ইচ্ছা নেই। না, ইচ্ছা নাই তো এটা ইচ্ছাটা প্রকাশ করলে তো আমরা বাধিত হই। আমরা তো বলতে চাই যে ডিসেম্বরের মধ্যে আপনি দেন, আপনার কাজগুলো আপনি করে ফেলেছেন, আপনি মামলা থেকে বেঁচে গেছেন, আপনি আপনার মানে ট্যাক্স থেকে বেঁচে গেছেন, আপনি আপনার গ্রামীণ জনশক্তি একটা মাত্র লাইসেন্স আপনি সেটা পেয়ে গেছেন, একটা মাত্র বিশ্ববিদ্যালয় সেটা আপনি পেয়ে গেছেন। তারপরে আপনার তো আর আসলে অন্য কোনো কিছু চাওয়া পাওয়া তেমন কিছু নেই, বয়সও হয়ে গেছে। এই মুহূর্তে আপনি একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা করেন এবং জাতির সামনে একটু ঝেড়ে কাশেন। জাতির সামনে জাতিকে কিন্তু কোনো বিভ্রান্ত করা অথবা যদি এবং কিন্তুর মধ্যে রাখা এবং ডিসেম্বর টু আপনার জুন পর্যন্ত রাখা, এসব কাজগুলো না করে আপনারা একটা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। নির্বাচন ছাড়া জনগণের সরকার কায়েম করা না হওয়া পর্যন্ত এই ধরনের সংকট চলবে। আজকে যদি জনগণের সরকার থাকতো তাহলে কিন্তু শাহবাগে এই স্লোগান উঠতো না যে গোলাম আজমের বাংলায় মানে আওয়ামী লীগের ঠাঁই নেই অথবা অপরাধীদের ঠাঁই নেই, এই কথাটা বলার সাহস পেত না। এটা অত্যন্ত দুঃসাহস দেখিয়েছে এবং জাতীয় সঙ্গীত গাইতে বাধা দিচ্ছে, এটাও দুঃসাহস দেখাচ্ছে। এবং এই সরকার তো এটা কঠোরভাবে এটা মোকাবিলা করা দরকার। যাদের আন্দোলনের মুখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তাদের জনসমর্থন নিয়ে অনেক রকমের প্রশ্ন। তাদের কোনো জনসমর্থন, আমি আপনাকে একটা কথা বলি, এটা সরকারের নাটকটাই এই কারণে করেছে যে আমরা দেখেছি যে পয়লা বৈশাখ এবং পয়লা মে আপনার এই যে ন্যাশনাল চিলড্রেন পার্টি 2টা প্রোগ্রাম করছে। এই চিলড্রেন পার্টির প্রোগ্রামে কোনো চিলড্রেনে যায়নি, বুঝছেন না, একেবারেই একদম মানে জনশূন্য। এইটাকে আবার যখন তারা যমুনার সামনে বসছে, আমি নিজে আই উইটনেস, আমার মোবাইলে আছে, 300-র বেশি লোক হয় নাই, তখন তারা দেখতেছে তাদের অবস্থা একেবারে তলানিতে চলে গেছে, রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। তখন তারা কিন্তু এই ধরনের একটা নাটক করে কিছু ইসলামিক শক্তিকে এনে আপনার এই আওয়ামী লীগের নিষিদ্ধ তো আপনার সেপ্টেম্বর 5 তারিখ করেছে, আজকে আবার নতুন করে এটা করতে গিয়ে আমাদেরকে এতটা বোকা আসিফ নজরুলরাই চালাক, আপনার ওই যে সরকারের প্রেস উপদেষ্টাই চালাক, আর আমরা এতই বোকা এটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু আসলে যেই সুনির্দিষ্ট অপরাধের কথা সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা বলছেন যে সুনির্দিষ্ট অপরাধের ভিত্তিতে আসলে আমরা বিচার প্রক্রিয়াটি দেখতে চাই, সেখানে নিষিদ্ধ করা হলে সেটির প্রতিক্রিয়া একসময় পুরো রাজনীতি সংঘাত সহিংসতাময় হয়ে উঠতে পারে কিনা, কিংবা সব ধরনের সিদ্ধান্তের এক ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া থাকে, এই সিদ্ধান্তটির আসলে প্রতিক্রিয়া কি হতে পারে বলে আপনারা মনে করছেন? আমি উত্তর নিতে চাই। জিপিএইচ ইস্পাত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএইচ ইস্পাত রাজকাহন দেখছেন। রুহিন হোসেন প্রিন্স, যেই ধরনের শঙ্কা বা যেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা উন্নতি আমরা প্রত্যাশা করছি, এরপরে আসলে যে আমরা ক্রিয়া প্রতিক্রিয়ার কথা বলছিলাম, এই ধরনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে সেটির প্রতিক্রিয়া একসময় দেখা যায় যে পুরো রাজনীতি সংঘাতময় হয়ে ওঠে। সেক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি অবনতি ঘটে, সেই পরিস্থিতি সামাল দেওয়ার মতো সক্ষমতা বাংলাদেশের আছে কি? না, আমি কিন্তু বারবার বলছি যে আপনি এই যে শক্তির কথা আমরা বলে যাদেরকে কার্যক্রম নিষিদ্ধ, অ্যাকচুয়ালি প্রকৃত নিষিদ্ধ না, সেটা আলোচনা উঠছে, শুনেছেন। আমি এইটাকে এখন প্রধান, তারা তো মানে এক অর্থে আমি আগেই বলেছি নৈতিকভাবে রাজনীতি করার অধিকার হারাই ফেলছে। ওই ঘটনা এবং সর্বশেষ তাদের ঘটনা বলি, সেটা নাই। 2 নম্বর অ্যাক্টিভিটিস করার মতো তাদের কোনো জায়গা নাই, সুযোগও নাই, ছিল না, নাই, আর এখন তো আইনগতভাবেও নাই। সুতরাং ওইটাকে আমি ওই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ওই জায়গার ক্ষেত্রে প্রধান ভূমিকা হিসাবে দেখতে চাই না। দেখতে চাই সরকার যদি ঠিক মতো জনগণের যে ভয়েস সেটা না বুঝে
সে যদি আরও অন্য ধরনের আচরণ করে বা কোনো গ্রুপ, ছোট গ্রুপ হোক আর অন্য গ্রুপ হোক, তাদের ফাঁদে পা দিয়ে সে জনগণের স্বার্থকে যদি উপেক্ষা করে, তাহলে দেশে সংকট অনিবার্য। সেইটাকে এই সরকারের কাছে মেলা প্রত্যাশা করছি না, কারণ তো রেগুলার গভর্নমেন্ট না। এটা প্রথম কথা মনে রাখতে হবে। দিস ইজ নট রেগুলার গভর্নমেন্ট, এটা অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং অন্তর্বর্তীকালীন কাজটা করে, যে 9 মাসে যে কাজটা আমরা মোটেই দেখলাম না, ভালো নির্বাচনের জন্য যে সংস্কার করার কাজটা, সেইটা করে দ্রুততর সময় যদি নির্বাচন দেয়, তাহলে এই ধরনের কোনো সংকটের অন্ততপক্ষে আমরা দেখতে পাচ্ছি না। তার অন্য আরেকটা কারণ, এই যে কথাটি আপনি বলেছেন নির্বাচন, অনেকে বলার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো শুধু নিজেরা ক্ষমতায় আসবার জন্য দ্রুততম সময় নির্বাচন চাইছে। আমি আচ্ছা তারও বলছি, তার একটা অন্যতম কারণ আগেরটা বললাম, কারণ অধিকাংশ রাজনৈতিক দলই আমরা ভালো নির্বাচন চাইছি। সুতরাং আমি সংকট দেখছি না। সরকার যদি এক্ষেত্রে হাত না দেয় বা সে যদি প্রশাসনিক কারসাজি করার দিকে না যায়, এবার পরে যেটা বললেন এটা তো খুবই স্বাভাবিক। রাজনৈতিক দল তো ক্ষমতায় যেতে চাইবে, তা এটা তো অস্বাভাবিকতার কোনো কারণ নাই। কিন্তু দেখার ব্যাপার হচ্ছে, আপনি যদি দীর্ঘায়িত করে আপনি কোন কাজটা ভালো কাজ করতেছেন বলেন তো? আপনি যে বৈষম্য বিরোধীর আন্দোলনটাকে সামনে আসছিল, ওইখানে যমুনার সামনে, যে আমাদের ভাইরাই বললেন যে যমুনার সামনে ঠান্ডা পানি, আরামের জিনিস, কিন্তু আপনি জানেন যে শ্রমিকরা যে আন্দোলন করেছে তাদের গরম পানি দেওয়া হলো। সবার সমাধান ধারণা রাখা ছিল, পরিস্থিতিটা কোথায় গেল? আপনি তো বৈষম্য বিরোধী অবস্থানটা টিকে রাখছেন, আরো দিন দিন বৈষম্যের মাত্রাটা বাড়িয়ে তুলছেন। তাহলে সংকট তো আপনি হিমসেলফ, সরকার নিজেই তৈরি করছেন। যে কোনো পরিস্থিতিতে যেই দলটি আসলে নিষেধাজ্ঞার আওতায় যদি আসে, তারা আরো বেশি সংগঠিত হওয়ার চেষ্টা করে, সেটিও আমাদের জন্য একটি বড় সামনের দিকে বার্তা হতে যাচ্ছে কিনা? না, সেটা কোনো বার্তা হতে যাচ্ছে না। এই কারণে যে আসলে আওয়ামী লীগ এত অপকর্ম করেছে, আওয়ামী লীগ এত বেশি দুঃশাসন করেছে, আওয়ামী লীগ এত বেশি মানুষের উপর অত্যাচার করেছে, মানুষকে এইভাবে এত বেশি হত্যা করেছে যে আওয়ামী লীগের আর সংগঠিত হওয়ার সম্ভাবনা অন্তত আগামী এক যুগে আর নেই। 75-এর 15 আগস্টে একটা পরিবর্তনের মাধ্যমে আওয়ামী লীগের যখন পতন হয়েছে, তখন কিন্তু আওয়ামী লীগ আপনার একটা বড় অংশ সীমান্তে গিয়ে ট্রেনিং নিয়ে সেখানে বাংলাদেশে কিন্তু একটা আক্রমণাত্মক ভূমিকা ছিল। পরবর্তীকালে পিপিআর মাধ্যমে তারা কিন্তু একটা রাজনৈতিক দল হিসাবে এসে রাজনীতিতে আপনার নির্বাচনে অংশগ্রহণ করেছে। সেই এক প্রেক্ষাপট 15 আগস্টের। আর আজকে 5 আগস্টের প্রেক্ষাপট ভিন্ন। আওয়ামী লীগ এখানে সংগঠিত হওয়ার অথবা জনস্বীকৃতি পাওয়ার কোনো কিছু নেই, বরং ধীরে ধীরে আওয়ামী লীগের যে আপনার সমর্থনটা, এই সমর্থনটা কমে আসবে। কারণ একসময় তো 72, 73, 74 সালে আওয়ামী লীগের ব্যাপক সমর্থন ছিল। সেই সমর্থনটা তো 15 আগস্টের পরে দিয়ে একেবারে তলানিতে চলে গেছে। এখনও কিন্তু আস্তে আস্তে আওয়ামী লীগের সমর্থনটা কমতে থাকবে এবং আওয়ামী লীগ সংগঠিত হয়ে, যেমন আমি এই যে এদেরকে কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগের নেতাদেরকে বাঁচিয়ে দিয়েছে। যাদের অর্থ আছে তারা অর্থটাকে আবার বগল দাবা করে রেখে দিতে পারবে। তা নাহলে তো কর্মীদের একটা চাপ থাকতো। না, কর্মীদের একটা কাজের, কর্মীরা বলতো যে তোমরা টাকা কামাইছো, আমাদের টাকা দাও, আমরা মিছিল করি, মিটিং করি। এখন তো বলো যে মিটিং মিছিল বন্ধ, তোমাদের টাকারও দরকার নাই, আমার টাকা আমার কাছে থাক। নেতাদেরকে বাঁচিয়ে দিয়েছে, আওয়ামী লীগকে বাঁচিয়ে দিয়েছে, আওয়ামী লীগের মুখ রক্ষা করেছে। আওয়ামী লীগ থেকে কোনো রকমের আশঙ্কা এবং কোনো রকমের আপনার ওই যে প্রতিবাদ, কোনো রকম এগুলো আমরা কোনো কিছুই আমরা আশা করি না। এমনকি যদি তাদেরকে নিষিদ্ধ নাও করতো, তাহলেও আওয়ামী লীগে কিন্তু ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যায়। যে দলটিকে আপনারা দীর্ঘদিন সন্ত্রাসী দল বলেছেন, তারা কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ড করবে না নিষেধাজ্ঞার পর, সেটা নিশ্চিত হলেন কি করে? না, আওয়ামী লীগ যেটা আছে, আওয়ামী লীগ আমি তো বললাম যে এটা তো জনসমর্থন লাগে অথবা রাষ্ট্রীয় ক্ষমতা লাগে। এই মুহূর্তে তাদের জনসমর্থনও নাই, তখন সন্ত্রাস করেছে রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে, রাষ্ট্রের সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। এখন তো সেই রাষ্ট্রীয় ক্ষমতা নাই, আবার জনগণের সমর্থনও নাই। তারা তো নিজেদের সেই নৈতিক সমর্থনটা তো নাই এবং নৈতিক ইচ্ছাটাও তাদের নাই। সেটা যখন আসলে আমরা দেখি কোনো একটি রাজনৈতিক দলকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসার চেষ্টা করা হয়, কোনো একটি গোষ্ঠীর ক্ষমতার চর্চারও একটি বেশি বহিঃপ্রকাশ দেখা যায় এবং রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই মনে করছেন যদি আসলে সেই ধরনের কোনো একটি বিশেষ গোষ্ঠীর ক্ষমতার চর্চা বেশি আমরা দেখতে পাই, সেক্ষেত্রে বিএনপির পদক্ষেপ কেমন হবে তার উপরেও বাংলাদেশের রাজনৈতিক চিত্র অনেকটা নির্ভর করছে। কি পদক্ষেপ হবে বিএনপির? দেখেন, বিএনপি সবসময় সর্বহারাদের পক্ষে, বিএনপি সবসময় জুলুম শিকার যারা তাদের পক্ষে। বিএনপি সবসময় উদারনৈতিক রাজনীতি করে, যে কারণে উদারনৈতিক রাজনীতি করে বলেই বিএনপি আওয়ামী লীগ এত টর্চার করার পরেও, এত কিছু করার পরেও বিএনপি আইন মানে। তাই বিএনপি কিন্তু চরমভাবে কিন্তু একসঙ্গে একই সমস্যারে বলতে পারে নাই যে আওয়ামী লীগকে ব্যান করা হোক, কারণ বিএনপি জানে যে এটা ঠিক না, এটা হতে পারে না। এটা আজকে আমি উপর দিকে থুথু দিলে একসময় থুথু আমার গায়ে পড়বে। বিএনপি এই কাজটা সবসময় করে। বিএনপি এই জন্যই বিএনপি এত জনপ্রিয় দল, এত টর্চারের পরেও বিএনপি এই জন্য টিকে আছে এবং এই কারণে বিএনপি এটা বারবার বোঝানোর চেষ্টা করছে
যে নির্বাচনটা সঠিক সময়ে যদি নির্বাচনটা দেওয়া হয় তাহলেই একমাত্র এই রাষ্ট্রটা একটা সুন্দরের মুখ দেখতে আবার পাবে। এমন অভিযোগ তো আছে যে বিএনপি কোনো না কোনো ভাবে আসলে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদেরকে পুনর্বাসনের চেষ্টা করছে, বিশেষ করে নতুন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এটা এই এটা অভিযোগ এটা করছেন। বোধহয় ঠিক না। এটা কিছুটা যেটা হয় আপনার মুফাসসলে যদি যাই আমরা দেখব যে এখানে সবাই স্বীকার করবে একজন আরেকজনের আত্মীয় হিসেবেও থাকে। দেখা গেল কাজিন, একজন আওয়ামী লীগ করে, একজন জাতীয় পার্টি করে, একজন বিএনপি করে, এরকম তখন হয়তো ব্যক্তিগত স্বার্থে হয়তো বা কিছুটা, এটা খুবই রেয়ার, খুব কম, এটাকে কোনো এক্সাম্পল দেওয়া যায় না। এটাকে এক্সাম্পল দেওয়া গেলে আপনার সরকারের যদি এই ভয়টাই থাকে তাহলে সরকার কেন আওয়ামী লীগকে শাস্তির আওতায় আনছে না? শাস্তির আওতায় আনুক, কারণ সরকার তো চায় ওই যে ওরকম, সরকার তো নির্বাচন চায় না, সরকার চায় এই ধরনের এই কাজগুলো করবে, জনগণকে দেখাবে এই দেখো বিএনপি কী করছে, আওয়ামী লীগও যাচ্ছিল, বিএনপিও তাই করছে। ওই যে অনেক সময় বৃষ্টির সময় কিন্তু ব্যাঙের বিয়ে দেয়, অনেকখানে গ্রামে দেখা যায়। এই সরকার এরকম নির্বাচন বানচালের জন্য একবার আওয়ামী লীগের বিয়ে দিচ্ছে, একবার বিএনপির নিয়ে শো করছে, এই কাজগুলো করছে। আমি আমার তো সময় একেবারে আমরা ছোট করে একটা প্রশ্ন উত্তর চাই আপনার কাছে। আওয়ামী লীগের এই কার্যক্রম নিষিদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতি কি ফিরবে কিনা সেটি মনে করছে কি বিএনপি? না, বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতি তো এটার সঙ্গে সুস্থ ধারার রাজনীতির কোনো সম্পর্ক নাই। সুস্থ ধারার রাজনীতির সম্পর্ক একমাত্র গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য নির্বাচনের কোনো অবস্থাতেই বিকল্প হতে পারে না। ধন্যবাদ নীলুফার চৌধুরী, মনির হোসেন প্রিন্স এবং শাহাদাত হোসেন সেলিম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।